গত পার্টস অফ স্পিচ একেবারে শুরু থেকে প্রথমে নাউন নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা দেখব নাউন এবং প্রোনাউন, এবং সেই সঙ্গে আরো কয়েকটা বিষয় দেখব। ইংলিশে কথা বলতে গেলে আমাদেরকে প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। এই জায়গাটা আমরা যত বেশি ভালোভাবে করব, ততই কিন্তু আমরা খুব ভালো করে দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবো। তো এরকম একটা জায়গা হচ্ছে, আমরা নাউনের পরে আজকে দেখবো হচ্ছে প্রোনাউন। পার্টস অফ স্পিচরা হচ্ছে 8 প্রকার। এই 8 প্রকার পার্টস অফ স্পিচ এর ভিতরে দ্বিতীয় নম্বরে রয়েছে প্রোনাউন, যার অর্থ হচ্ছে সর্বনাম। প্রোনাউনের অর্থ হচ্ছে সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে সকল নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটাকে প্রোনাউন বলে। প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম, অর্থাৎ যে কোনো নামের পরিবর্তে। একটা নাম যদি আমরা বারবার বলতে থাকি তাহলে কিন্তু এটা ভালো শোনা যায় না। যেমন আমি যদি বলি রনি ভালো ছেলে, রনি নিয়মিত স্কুলে যায়, রনি ভালো ফুটবল খেলে, রনির হাতের লেখা ভালো, রনির চেহারা ভালো, রনি ভালো গান গাইতে পারে। বারবার রনি বললে দেখবেন শুনতে খারাপ লাগে। তো আমি একবার মাত্র রনি বলবো, রনি ভালো ছেলে, সে নিয়মিত স্কুলে যায়, সে ফুটবল খেলে, তার হাতের লেখা ভালো, তার চেহারা ভালো, সে ভালো গান গাইতে পারে, সে ভালো ছবি আঁকতে পারে, সে ভালো দৌড়াতে পারে। হ্যাঁ, এই যে রনি এর পরিবর্তে সে ব্যবহার করলাম, হি। ইংরেজিতে বলা হচ্ছে হি, আর বাংলায় হচ্ছে সে। হি শব্দের বাংলা অর্থ হচ্ছে সে, আর সি শব্দের বাংলা অর্থ সে। তো হি ব্যবহার করা হয় পুরুষদের বেলায়, আর সি ব্যবহার করা হয় মহিলাদের বেলায়। অর্থাৎ পুরুষ হলে হি, আর নারী হলে সি। এটা আমরা একটু মনে রাখবো। অর্থাৎ এই যে জায়গাটা হি এবং সি, এটা আমরা খুব ভালো করে একটু শিখবো প্রোনাউনের ব্যাপার। প্রোনাউনটা শিখলে দেখবেন কথা বলতে গেলে অনেক জায়গা আমাদের সুবিধা হবে। প্রোনাউন কাকে কাকে বলে, কত প্রকার ও কি কি। যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকে আমরা প্রোনাউন বা সর্বনাম বলি। যে সকল শব্দ আমরা কিসের পরিবর্তে ব্যবহার করি, নামের পরিবর্তে। নামটা কেমন, ওই যে বলেছি রনি ভালো ছেলে, রনি নিয়মিত স্কুলে যায়, রনি ভালো ফুটবল খেলে। হ্যাঁ, এইগুলো বারবার না বলে আমরা যখন একবার রনি বলে তার পরিবর্তে হি ব্যবহার করব, এটাকে বলা হচ্ছে, এই হিটাকে বলা হচ্ছে, এই হিটাকে বলা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। এই জায়গাটা দেখেন, প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। আমরা প্রোনাউনটা খুব ভালো করে শিখবো আজকে। প্রোনাউন সম্পর্কে আমাদের কোনো সমস্যা থাকবে না। প্রোনাউন, প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। তো যেমন হি, সি, উই, এটসেট্রা। দা ওয়ার্ড হুইচ ইউজ ইনস্টিড অফ নাউন, দা ওয়ার্ড হুইচ উই ইউজ, যে শব্দটা দেখেন ইংলিশে ডেফিনেশনটা আমাদের মুখস্থ করতে হবে। দা ওয়ার্ড হুইচ উই ইউজ, যে শব্দটা আমরা ব্যবহার করি ইনস্টিড অফ নাউন, নাউনের পরিবর্তে, is called pronoun. A pronoun always replaces a noun. Replaces a noun. A pronoun একটা সর্বনাম বা pronoun always সর্বদা replaces a noun. নাউনের পরিবর্তে বসে। কিসের পরিবর্তে বসে বলেন? নাউনের পরিবর্তে বসে। বিষয়টা খুব ভালোভাবে আমরা খেয়াল করব। করিম ইজ এ গুড বয়, হি গোস টু স্কুল, হি রিডস ইন ক্লাস 10, হি ইজ এ গুড বয়। হ্যাঁ, হি রাইটস ওয়েল, হি সিংস ওয়েল। একবার বলেছি করিম, একটি মাত্র শব্দ বলেছি করিম, এই যে এটা নাউন। এটা কয়বার বলেছি? একবার। তারপরে কি বলেছি করিমের পরিবর্তে? আবার করিম ব্যবহার করিনি, হি ব্যবহার করেছি। হি গোস টু স্কুল এভরি ডে, হি রিডস ইন ক্লাস 10। উপরের উদাহরণগুলোতে করিম নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথমবার তার নাম করিম হিসেবে ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে প্রোনাউন হিসাবে হি ব্যবহার করব। প্রোনাউন হিসাবে কি ব্যবহার করব? হি। তেমনি বিভিন্ন ধরনের নাউন অনুযায়ী প্রোনাউন বসাতে হয়, তেমনি যে বিভিন্ন ধরনের নাউন অনুসারে কি বসাতে হয়? প্রোনাউন বসাতে হয়। তো প্রোনাউন সম্পর্কে কি মোটামুটি একটা ধারণা এসেছে যে প্রোনাউন কাকে বলে, কেমন হয়? অর্থাৎ কোনো নামের পরিবর্তে যেটা বসে তাকে প্রোনাউন। যতবার না বুঝবেন আমি বুঝাবো, কিন্তু বুঝতে হবে। এখানে there are several different kinds of pronouns, these are, there are several different kinds of pronouns, these are, বিভিন্ন রকমের প্রোনাউন আছে। সেই প্রোনাউন গুলোর নাম আমরা এখানে দেখতে পারছি। পার্সোনাল প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন,
রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টেন্সিভ প্রোনাউন। এখন এই যে প্রোনাউন গুলোর কথা বললাম, এই প্রোনাউন গুলা কে কেমন ভূমিকা অভিনয় করে আমরা সেইটা একটু দেখব। পার্সোনাল প্রোনাউন কেমন? পার্সন থেকে যে প্রোনাউন গুলো আসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। পার্সন মানে হচ্ছে ব্যক্তি। যেমন দেখেন, পার্সোনাল প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, কি বলেছে? পার্সোনাল প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। দি পার্সোনাল প্রোনাউন্স আর প্রোনাউন্স দ্যাট রিফার টু আ সার্টেন পার্সন, থিং অর গ্রুপ। আই, ইট, হি, দে, শি, উই and you are the personal pronouns. পার্সোনাল প্রোনাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বুঝাবে, বস্তুকে বুঝাবে বা কোনো গ্রুপকে বুঝাবে। পার্সোনাল প্রোনাউন যেমন আই, কি বলা হলো? আই, ইট, হি। এই যে আই, ইট, হি, দে, শি, দেখেন অনেকগুলো আছে। তো এগুলো কিভাবে কোনো ব্যক্তি বা বস্তু বা গ্রুপকে বোঝায়? ওই যে আমি বলেছি, রনি ভালো ছেলে, রনি নিয়মিত স্কুলে যায়, রনি ভালো ফুটবল খেলে, রনি ভালো ছবি আঁকে। এই যে রনি না বলে একবার রনি বলেছিলাম, তার পরিবর্তে ব্যবহার করেছি আমি হি, যে রনি ভালো ছেলে। হি গোজ টু স্কুল রেগুলারলি, হি সিংস ওয়েল, হি রাইটস ওয়েল, হি প্লেস ওয়েল। সে ভালো খেলে, ভালো আঁকে, ভালো গান গায়। এই যে রনি এর পরিবর্তে আমি কি ব্যবহার করেছি? রনি একটা পার্সন, এই পার্সনের পরিবর্তে আমি হি ব্যবহার করেছি না? এই জন্য হি, শি, ইট, দে, আই, উই, ইউ, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু বা গ্রুপ এদের পরিবর্তে বসে বা এদেরকে বোঝায়, তখন তাদেরকে পার্সোনাল প্রোনাউন বলে। আমি প্রত্যেকটা কথা খুব সুন্দর করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি না বুঝতে পারেন এরপরও বলবেন, আমি বুঝাই দিব। অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে যে বিষয়গুলো ইন্ডিকেট করে বা নির্দেশ করে তাকেই কিন্তু পার্সোনাল প্রোনাউন বলে। এগেইন পার্সোনাল প্রোনাউন্স আর টু টাইপস। এই পার্সোনাল প্রোনাউনকে আবার দুই টাইপে ভাগ করা হয়েছে। পার্সোনাল প্রোনাউনকে দুই টাইপে ভাগ করা যায়। একটা হচ্ছে সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন, আরেকটা হচ্ছে অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন, যে প্রোনাউন গুলো বাক্যে সাবজেক্ট হিসাবে বসে, যে প্রোনাউন গুলো বাক্যে সাবজেক্ট হিসাবে বসে সেগুলোকে সাবজেক্টিভ প্রোনাউন বলে। খুব সহজ একটা বিষয়। যে প্রোনাউন গুলো বাক্যের সাবজেক্ট, সাবজেক্ট বাক্যের প্রথমে থাকে না? এখানেও আমরা একটু দেখবো যে কিভাবে হয়। প্রোনাউন্স ক্যান বি, আগে কি বুঝতে পেরেছেন যে প্রোনাউন বিষয়টা কেমন? অর্থাৎ কোনো নামের পরিবর্তে একটি নাম বারবার না বলে যখন সেই নামের পরিবর্তে আমি কোনো শব্দ ব্যবহার করব, ওই শব্দটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওই যে রনি এর পরিবর্তে হি ব্যবহার করেছি, এই হিটা হচ্ছে প্রোনাউন। পার্টস অফ স্পিচ ভালো করে শিখলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রায় 30% কভার করা হয়ে যায়। অর্থাৎ পার্টস অফ স্পিচ, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভয়েস চেঞ্জ, তারপর হচ্ছে মডাল, সেমি মডাল। এই জায়গাগুলো আমরা খুব ভালো করে শিখব, যেন আমাদের ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে কঠিনের পরিবর্তে সহজ মনে হয়। সাবজেক্টিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন দুই প্রকার: সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন, অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। সাবজেক্টিভ প্রোনাউন গুলো কেমন? প্রোনাউন্স ক্যান বি, যে প্রোনাউন গুলো, যে প্রোনাউন গুলো বাক্যে সাবজেক্ট হিসেবে বসে বসে সেগুলোকে সাবজেক্টিভ প্রোনাউন বলে। সাবজেক্ট হিসেবে তো অনেক জিনিস বসে, কেমন আমরা একটু দেখি। সাবজেক্টিভ প্রোনাউন আই, উই, হি, শি, দে, ইট। আই, উই, হি, শি, দে, ইট। Pronouns can be the subject of a sentence or clause. These pronouns are called subjective pronoun. সহজে মনে রাখবেন, যে প্রোনাউন গুলো বাক্যের সাবজেক্ট হিসাবে বসে। দেখেন আই কিন্তু সাবজেক্ট হিসাবে বসে কিভাবে? এখানে একটা বাক্য আমি লিখতে পারি, আই লাভ বানানা, আমি কলা ভালোবাসি। এখানে সাবজেক্ট কে? আই। এই আইটা হচ্ছে এখানে সাবজেক্টিভ প্রোনাউন। হি অ্যান্ড আই হ্যাড এ ডিল, সে এবং আমি একটা চুক্তি করেছিলাম। এই যে হি। দে শুড গো ফর এ স্টাডি ট্যুর, তাদের একটা শিক্ষা সফরে, একটা ভ্রমণে যাওয়া উচিত। স্টাডি ট্যুর মানে শিক্ষা সফর, অর্থাৎ স্কুল থেকে শীতকালে যে পিকনিকের আয়োজন করে না, কলেজ লাইফে, স্কুল লাইফে, এটাকে বলা হচ্ছে
স্টাডি ট্যুর, দে শুড গো ফর এ স্টাডি ট্যুর। এখানে সাবজেক্ট কোনটি? দে। তো এই দেটা হচ্ছে, ইয়েস, এই দেটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন। এগুলা কিন্তু খুবই সহজ, কিন্তু আমরা এগুলো দীর্ঘদিন পড়তে পারিনি, আমাদের এগুলো অজানা ছিল, যার কারণে কঠিন মনে হইতো। কিন্তু দেখেন আমি যে কথাগুলো বলছি, একটি কথাও কিন্তু কঠিন নয়, প্রত্যেকটা কথা খুব ইজি। আমি সেই ইজি ভাবে বুঝিয়ে দিচ্ছি। সাবজেক্টিভ প্রোনাউনটা কি হবে তাহলে? যে প্রোনাউন গুলো বাক্যে সাবজেক্ট হিসেবে বসে সেগুলোকে সাবজেক্টিভ প্রোনাউন বলে। আই, উই, হি, সি, ইট, দে, এগুলো হচ্ছে সব সাবজেক্টিভ প্রোনাউন। এইবার দেখব অবজেক্টিভ প্রোনাউনটা কেমন হয়। সাবজেক্টিভ প্রোনাউন আমরা শিখলাম, এবার অবজেক্টের জায়গায় যে প্রোনাউন গুলো থাকবে, বাক্যের অবজেক্ট স্বাভাবিকভাবে দেখেন, আই লাভ বানানা, আমি কলা ভালোবাসি, এখানে অবজেক্ট কোনটি? ব্যানানাটা অবজেক্ট না? তো এইটাকে কিন্তু এই অবজেক্টের জায়গায়, এই অবজেক্ট বা কর্ম, অবজেক্টের বাংলা কি বলেন? কর্ম। এই অবজেক্টের জায়গায় যে প্রোনাউনটি থাকবে তাকে অবজেক্টিভ প্রোনাউন বলবে। কেমন দেখেন, রাতুল লাভস হার, রাতুল তাকে ভালোবাসে, রাতুল একটা মেয়েকে ভালোবাসে, বলছে রাতুল loves her. You should warn them. Please take it seriously. এই যে রাতুল loves her না, you should warn them, এই them, এই হার, এইগুলা হচ্ছে সব অবজেক্টিভ প্রোনাউন। মনে রাখতে হবে অবজেক্টের জায়গায় অবজেক্ট প্রোনাউন সাবজেক্ট প্রোনাউনের বিপরীত। এই দেখেন সাবজেক্ট প্রোনাউন আই লাভ বানানা, প্রথমে সাবজেক্ট আই ছিল না? ঠিক এর বিপরীত, প্রথমে যেমন সাবজেক্টিভ প্রোনাউন বসে, অবজেক্টিভ প্রোনাউন তার বিপরীত অর্থাৎ শেষে গিয়ে বসে। রাতুল লাভস হার, এখানে অবজেক্টিভ প্রোনাউন কোনটুকু? রাতুলও নয়, লাভসও নয়, হারটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। অর্থাৎ এই বাক্যে অবজেক্ট বা কর্ম হচ্ছে হার, আর এই অবজেক্টের জায়গায় একটা প্রোনাউন আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। রাতুল লাভস হার, ইউ শুড অর্ন দেম। তাহলে এই যে বাক্যগুলো দেম, হার, এরা অবজেক্ট বা কর্ম এর জায়গায় বসেছে, এই জন্য এগুলো বলা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এখানে আমি আরো একটা বাক্য লিখতে পারি, দেখেন, হি লাভস মি, বা আই লাভ, হি লিখলাম, হি LOVES, হি লাভস মি। এখানে অবজেক্টিভ প্রোনাউন কোনটি? মি। কেন? এটা বাক্যের অবজেক্টের জায়গায়, এটা বাক্যে অবজেক্টের জায়গায় বসেছে, এই জন্য এখানে হি লাভস মি, এই মিটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। ভালো করে লক্ষ্য করবেন। এইবার এই যে প্রোনাউন পড়ালাম, বলেন বলেন আবার বলেন, শুনতে পারি না এখানে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে যেমন যদি বলি, এখানে একটা বাক্য লিখলাম, খেয়াল করেন, আই ইট রাইস, EAT, আই ইট রাইস, RICE, এখানে আপনি অবজেক্টের জায়গায় রাইস বসেছে, এটাকে কিন্তু আমি অবজেক্টিভ প্রোনাউন বলতে পারবো না। কেন পারবো না? রাইসটা হচ্ছে নাউন, এটা কখনো প্রোনাউন হয় না। কিন্তু মি, আস, অবজেক্টিভ প্রোনাউন গুলো কি কি? মি, আস, হিম, হার, দেম, ইট। মি, আস, হিম, হার, দেম, ইট, এই শব্দগুলো যদি কখনো বাক্যের শেষে থাকে, এই শব্দগুলো যদি কখনো বাক্যের অবজেক্টের জায়গায় থাকে, তখন সেইটাকে কেবল অবজেক্টিভ প্রোনাউন বলবো। ক্লিয়ার? হ্যাঁ, এইভাবে কিন্তু প্রত্যেকটা বিষয় খুব ক্লিয়ার। দেখেন আপনার সঙ্গে আর কাউকে ক্লাস করাচ্ছি না, এখানে আপনি যদি না বুঝতে পারেন তাহলে ব্যর্থতা আপনার। সব সময় আপনি এইভাবে প্রশ্ন করবেন, না বুঝতে পারলেই আমাকে থামাবেন, প্রশ্ন করবেন। তো আমি আরেকটা বিষয় যেতে চাচ্ছি, এই যে প্রোনাউন বুঝালাম, সাবজেক্ট এবং অবজেক্ট, এই যে প্রোনাউনের কিন্তু আবার কেস হয়। আমি যখন কেস পড়াবো কারক, তখন আমরা ভালোভাবে জানবো, এখন আমরা একটু দেখবো প্রোনাউনের কেসটা কিভাবে হয়। কেস মানে হচ্ছে বাক্যে ক্রিয়ার সাথে অন্য অন্য পদের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে কেস বা কারক বলে। আর এই প্রোনাউনের কেস হয়, দেখেন, সাবজেক্ট হচ্ছে আই, আই হচ্ছে একটা প্রোনাউন, এই সাবজেক্টিভ ফর্ম আই, এটার অবজেক্টিভ ফর্ম বানানো যায়, আই থেকে চলে আসলো মি, আই থেকে চলে আসলো মি, সাবজেক্টিভ ফর্ম
আরেকটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, খুব ভালোভাবে লক্ষ্য করবেন। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এখানে আইটা হচ্ছে প্রোনাউন এবং এইটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, এটাকে আইটাকে বলা হচ্ছে সাবজেক্ট। তো এই আই যে সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট থেকে সাবজেক্টিভ, এইটার একটা অবজেক্টিভ ফর্ম করা যায়। আইটা হচ্ছে কর্তৃবাচক সাবজেক্টিভ ফর্ম, এটাকে কর্মবাচক করা যায় মি। কি করা যায় বলেন? মি। যেমন গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এর বাংলা কি বলেন তো? মানে আমাকে এক গ্লাস পানি দাও। ইয়েস, আমাকে এক গ্লাস পানি দাও। তো গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে কি কখনো বলা যায় যে গিভ আই গ্লাস অফ ওয়াটার? এই সাবজেক্টিভ ফর্ম কি বসানো যাবে? না। যাবে না। এই জন্য, না। এই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমাদের এই যে সাবজেক্ট গুলো আছে না, কর্তা, এই সাবজেক্ট বা এই যে প্রোনাউন, এদের কিন্তু বিভিন্ন রূপান্তর করা যায়। যেমন সাবজেক্টিভ ফর্ম আই, এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। এর অবজেক্টিভ ফর্ম কি হলো? মি। দেখেন, দেখতে পাচ্ছেন আপনি ভালো মি। করে? এর অবজেক্টিভ ফর্মটা হচ্ছে মি। মি। আবার এর একটা পজেসিভ ফর্ম রয়েছে, পজেসিভ মানে হচ্ছে সম্বন্ধ, যেমন মাই। তো পজেসিভটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, পজেসিভ অন আর পজেসিভ টু, অথবা পজেসিভ অ্যাজেক্টিভ বলা যায়, পজেসিভ প্রোনাউন বলা যায়। দেখেন এই দুইটা বক্স, মাই এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আবার মাই থেকে এসেছে মাইন, এটাকে বলা হচ্ছে পজেসিভ প্রোনাউন। একটা পজেসিভ অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। কিভাবে পজেসিভ প্রোনাউন হচ্ছে আমরা একটু দেখি। যেমন মাই যদি বলি, এই মাই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিভাবে? দিস ইজ মাই পেন, এটি আমার কলম। এই কলমটি কার? কলমটি হচ্ছে আমার, এখানে একটা মালিকানা বোঝাচ্ছে। এবং এটা অ্যাডজেক্টিভ, কারণ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এগুলা বুঝালে তাকে অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলে। তাহলে এই যে বলা হচ্ছে এই কলমটি আমার, দিস ইজ বা এটি আমার কলম, দিস ইজ মাই পেন, এই যে নাউনের কিন্তু একটা অবস্থা বোঝাচ্ছে। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। দিস ইজ মাই পেন, কলমটা কার? আমার। তো এটা অ্যাডজেক্টিভ পড়াবো, তখন ভালো বুঝবেন। তো এখানে বলা হচ্ছে এই মাইটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর এই মাইনটা হচ্ছে পজেসিভ প্রোনাউন অথবা পজেসিভ ওয়ান, পজেসিভ টু। যদি বলা হয়, আমি বলেছি দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, এর অর্থ হচ্ছে এটি আমার কলম। কিন্তু এই শব্দটা যখন এভাবে বলবো, এই কলমটি আমার, কি বললাম? এই কলমটি আমার, তখন কি হবে? দিস পেন ইজ মাইন। এই দেখেন এম আই এন ই, এই মাইন মানে কিন্তু আমার, এটা পজেসিভ প্রোনাউন। এই পজেসিভ প্রোনাউনের শেষে কিন্তু র থাকে। মাইন মানে আমার, ইয়োর্স মানে তোমাদের বা তোমার, হিজ মানে তার, হার্স মানে তার, আওয়ার্স মানে আমাদের, আমাদিগকে, আমাদের, দেয়ার্স মানে তাদের, ইটস মানে ইহার, আছে না? তো এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। মাই, মাইন, ইয়োর, ইয়োর্স, হিজ, হিজ, হার, হার্স, আওয়ার, আওয়ার্স। তো একটা সাবজেক্টিভ ফর্ম পেলাম আই, ওর অবজেক্টিভ ফর্ম পেয়েছি মি, ওর পজিটিভ ওয়ান পেয়েছি মাই, পজিটিভ টু পেয়েছি মাইন। আরেকটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা যে প্রোনাউন পড়ছি না, এখানে আমরা নিচের দিকে গিয়ে একটা প্রোনাউন দেখতে পারবো, তার নামটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ আত্মবাচক সর্বনাম। রিফ্লেক্সিভ প্রোনাউনের অর্থ হচ্ছে আত্মবাচক সর্বনাম, যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, ইট সেলফ, ইয়োর সেলফ। দেখেছেন? মাই সেলফ মানে কি? আমি নিজে বা আমার নিজের। ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, আওয়ার সেলফ। যদি বলা হয় আমি নিজে নিজেই এই কাজটি করেছিলাম, আই মাইসেলফ ডিড দা ওয়ার্ক, সে নিজে নিজেই এই কাজটি করেছিল। হি হিমসেলফ ডিড দি ওয়ার্ক। দেখেছেন? তাহলে এই সেলফ যুক্ত শব্দ, সেলফ যুক্ত শব্দ
এইগুলা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। মনে রাখতে হবে বাংলাটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। আত্ম মানে নিজ, মাই সেলফ মানে আমি নিজে নিজে, ইয়োর সেলফ মানে তুমি নিজে নিজে। হুম, তাহলে যেমন সে নিজে নিজেকে মেরে ফেলেছিল, আত্মহত্যা করেছিল, হি কিল্ড হিমসেলফ। হি কিল্ড হিমসেলফ, তাকে কেউ মারেনি, সে নিজেকেই নিজে মেরে ফেলেছিল। নিজেকে নিজে কি করেছিল? মেরে ফেলেছিল। তো এইগুলা সেলফ যুক্ত শব্দ, এগুলাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। একটু মনে রাখতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর আসবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। খুব সুন্দর একটা প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এটার অর্থ হচ্ছে নির্দেশক বাচক সর্বনাম, নির্দিষ্ট করে বুঝাবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো নাউনের আগে বসে সেই নাউনকে নির্দিষ্ট করে। এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসাবে কাজ বেশি করে, কিন্তু যখন নাউনটি উজ্জ্ব থাকে তখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। দ্য প্রোনাউন্স ইন্ডিকেট অর ডেমনস্ট্রেট সামথিং স্পেসিফিক ইন দ্য সেন্টেন্স। দিস, দোজ, নির্দিষ্ট করবে, ডেমনস্ট্রেট নির্দেশ করবে বা নির্দিষ্ট করবে, সেই শব্দগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস, দিস মানে হচ্ছে এইগুলি। দোজ, দোজ মানে কি? ওইগুলি। দ্যাট, দ্যাট মানে ওইটি, দ্যাট মানে কি হবে? ওইটি। সাস, এস এস ইউ সি এইচ, সাস। অ্যান্ড দিজ আর দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। শুড আই ব্রিং দোজ? দিস ইজ দ্য লাস্ট অন দ্যাট আই লেফট ইন দ্য রুম। দোজ আর বিউটিফুল, দোজ আর বিউটিফুল, ওইগুলো হয়। যদি বলা হয় ওই ফুলগুলো সুন্দর, দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল, ওই ফুলগুলো সুন্দর। আপনি দূরে কিছু ফুল দেখিয়ে আঙ্গুল দিয়ে ইন্ডিকেট করে নির্দেশ করে বলছেন যে ওই ফুলগুলো সুন্দর। কি বলতে হবে? দোজ ফ্লাওয়ার্স আর বিউটিফুল। শুড আই ব্রিং দোজ? আপনি কাউকে বলছেন যে আমি কি ওইগুলো আনবো, আমি কি ওই আমগুলো নিয়ে আসবো আমার এখানে, আপনার এখানে। দোজ আই ব্রিং, শুড আই ব্রিং দোজ ম্যাঙ্গোজ, আমার কি ওই আমগুলো আনা উচিত হবে? এই যে দিস, দোজ, দিস, দ্যাট, হ্যাঁ, এইগুলা হচ্ছে, বিশেষ করে মনে রাখবেন ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে মাত্র 4টা। ডিমনস্ট্রেটিভ এই প্রোনাউন হচ্ছে চারটে হয়েছিল। এই 4টাই হবে, আর কোনো ডিমনস্ট্রেটিভ প্রোনাউন নাই। দিস, দোজ, স্যার, দিস, দ্যাট, এই 4টি শব্দ ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। আপনি বইতে দেখবেন আর তেমন দেখা যায় না। বলেন। স্যার এই যে ডোজের পরে আর যে বসছে মানে আরটা হ্যাঁ, কিভাবে ঠিক বসছে? ঠিক, আর এইভাবে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, প্রশ্ন করবেন, প্রশ্ন করলে শেখা যাবে। এই যে দোজের পরে আর বসেছে কেন? এই দোজ শব্দের অর্থ হচ্ছে ওইগুলি। মনে করেন বলা হচ্ছে কি যে ওখানে যে আমগুলি আছে ওই আমগুলি সব নষ্ট, সব পচে গেছে। তাহলে ওই যে সব আমগুলি, তার মানে কি আমগুলি অর্থাৎ অনেক আম বুঝাচ্ছে না? তাহলে যেহেতু আমগুলি প্লুরাল, এখানে ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। এখানে যদি একটি আম বুঝাতো তাহলে কিন্তু এখানে ইজ হতো বা অ্যাম হতো। কিন্তু এখানে ওই যে দোজ আর বিউটিফুল, ওইগুলি সুন্দর, ওখানে ওইগুলি সে কি বুঝায়নি, কিন্তু আমি মনে করলাম আমি বলে দিচ্ছি যে ওই আমগুলি সুন্দর। অর্থাৎ তাদের দেখবেন কিছু আমের গায়ের কালার খুব চমৎকার হয়। হ্যাঁ, তো বলছে যে দোজ ম্যাঙ্গোজ আর বিউটিফুল। এই বাক্যটা দেখেন, দোজ ম্যাঙ্গোজ আর বিউটিফুল, ওই আমগুলি সুন্দর। তো ওই যে এখানে একটু বড় করে বুঝাচ্ছে না, ওই আমগুলি, ওই আমগুলি, অনেকগুলা আম, এই জন্য এখানে ভার্বটা প্লুরাল হবে, আর হবে। কিন্তু যদি এখানে দিস, THIS, দেখেন এইটা যদি আমি কখনো বসাই, কি বসাবো? দিস। এই দিস শব্দটা, এইটা যদি আমি বসাই তাহলে এখানে কি হবে? দিস ইজ আ বিউটিফুল ম্যাঙ্গো। কি লিখবো? দিস ইজ আ বিউটিফুল ম্যাঙ্গো, এটা একটা সুন্দর আম। এই দিস ব্যবহার করলে তখন আর দিতে পারবো না, তখন ইজ দিতে হবে। প্রশ্নের উত্তর পেয়েছেন? জি, জি এখন পাইছি। অর্থাৎ দেখেন এই যে সাবজেক্ট না, দোজ, এখানে যদি দিস হতো, THES, দিস মানে এইগুলি, আর দোজ মানে ওইগুলি, এই শব্দ দুইটা দ্বারা অনেকগুলা বুঝায়, যে কোনো জিনিস অনেক পরিমাণে বুঝায়।
এই জন্য এখানে আর হবে, এখানে আর হবে। আর যদি দিস অথবা দ্যাট এই দুইটার কোনোটা বসে তাহলে সেখানে ইজ হবে। কারণ সাবজেক্ট যদি প্লুরাল হয়, এখানে সাবজেক্ট কোনটি? এই দোষ কিন্তু সাবজেক্ট। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এটা আমরা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন শিখে ফেললাম। এরপরে দেখব ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। খুবই সহজ সংজ্ঞা। কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য, কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। প্রশ্ন করা হয় কি দ্বারা? হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এইগুলো দ্বারা কিন্তু প্রশ্ন করা হয়। এগুলোর দ্বারা কি করা হয় বলেন? প্রশ্ন করা হয়। আর প্রশ্ন করা। যাদের দ্বারা প্রশ্ন করা হয় সেই প্রোনাউন গুলাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবোধক সর্বনাম বলে। প্রোনাউনের বাংলাটা কি হবে বলেন? সর্বনাম। প্রোনাউনের বাংলা আমাদের কিন্তু প্রত্যেকটার বাংলা জানতে হবে। আমরা যদি বাংলা না জানি তাহলে কিন্তু আমরা কথা বলতে পারবো না। আমরা বাঙালি মানুষ, আমাদের প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা জানতে হবে। প্রশ্ন করতে গেলে হু, হুইচ, হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন। কি বলেছি? হোয়েন। হোয়েন মানে হচ্ছে কখন, আবার হোয়েন মানে কিন্তু যখন হয়, সেটা আমরা দেখব ধীরে ধীরে। তো এই যে হোয়েন বললাম, হোয়েন দিয়ে প্রশ্ন করা যায়। কেমন? কখন বৃষ্টি হবে? আপনি আপনার ব্রাদারকে জিজ্ঞেস করছেন যে ব্রাদার কখন বৃষ্টি হবে, কি হবে? এটার বাক্য কি হবে? কখন বৃষ্টি হবে। তাহলে কখন ইংরেজি কি? হোয়েন। আর আমরা জানি এই বাক্যটা ফিউচার টেন্সে আছে না, কখন বৃষ্টি হবে। অর্থাৎ এখানে একটা উইল আনতে হবে। ফিউচারের একটা চিহ্ন, ফিউচারের একটা চিহ্ন কি বলেন তো? শ্যাল উইল। তো হোয়েন উইল, হোয়েন উইল বৃষ্টির প্রোনাউন ইট ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? ইট। হোয়েন উইল ইট। আর রেইন মানে হচ্ছে বৃষ্টি, রেইন মানে হচ্ছে বৃষ্টি। হোয়েন উইল ইট রেইন, কখন বৃষ্টি হবে। তাহলে এই নিয়মে বলেন তো, কখন সে আসবে? হোয়েন উইল হি কাম, হোয়েন উইল হি কাম, কখন সে আসবে। এটা বলেন তো, কখন সে খাবে। দেখেন আমরা কিন্তু প্র্যাকটিক্যালি কথা বলা শিখে যাচ্ছি। প্রশ্ন করতে হবে। ডাব্লিউএইচ ওয়ার্ডের শিখাবো, ডাব্লিউএইচ ওয়ার্ডের উপরে একটা ক্লাস নিব আগামী দিন। বলছি যে কখন সে খাবে, হোয়েন উইল হি ইট। আগে স্ট্রাকচারটা বুঝতে হবে। প্রথমে হোয়েন, তারপর যেহেতু বাক্যটা ফিউচার টেন্স এখানে একটা উইল আসবে, হোয়েন উইল। এরপরে একটা সাবজেক্ট আসলো, সে ইংরেজি হচ্ছে হি, হোয়েন উইল হি। আর এরপর একটা ভার্ব দিতে হবে, ভার্বটা হচ্ছে খাওয়া, হোয়েন উইল হি ইট, হোয়েন উইল হি কাম, হোয়েন উইল ইট রেইন, হোয়েন উইল আই স্লিপ, হোয়েন উইল আই নো, হোয়েন উইল হি রিটার্ন। এর অর্থ কি? হোয়েন উইল হি রিটার্ন, হোয়েন উইল হি রিটার্ন, এটার অর্থ কি? ক্যান ইউ হেয়ার মি? জি। হোয়েন উইল হি রিটার্ন এটার অর্থ হচ্ছে কখন সে আসবে বা কখন সে ফিরে আসবে, ফিরবে। কখন সে নাচবে, হোয়েন উইল হি ডান্স। কখন সে পৌঁছাবে, হোয়েন উইল হি অ্যারাইভ। কখন সে গান গাইবে, হোয়েন উইল শি সিং। অর্থাৎ স্ট্রাকচার মনে রাখবেন, প্রথমে হোয়েন, তারপরে উইল, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এইভাবে আপনাকে বাক্য তৈরি করা শিখতে হবে। বাক্য তৈরি করা নিজে নিজে যখন শিখবেন প্রচুর আনন্দ লাগবে, দেখবেন কথা বলতে পারবেন ইংলিশে অল্প অল্প করে। আমরা ছোটবেলায় যখন কথা বলতাম, আমরা কি একবারে সব শব্দ শিখে ফেলেছিলাম? আমাদের 5 বছর, 6 বছর, 10 বছর, 15 বছর লেগে গিয়েছিল সব রকমের বাংলা শব্দ শিখতে,
বাংলা টেন্স সেন্টেন্স শিখতে, তাই না? শুনে শুনে আমরা শিখেছি। ল্যাঙ্গুয়েজটা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেহেতু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না, এটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এই জন্য আমাদেরকে গ্রামার জেনে তারপর এটা শিখতে হবে। হু ইজ ইউর ফ্রেন্ড, এখানে হু দিয়ে একটা বাক্য করেছে, এই হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। হু ইজ ইউর ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর এ মিল, হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চেনো, হুম ডু ইউ ওয়ান্ট, হুম মানে হচ্ছে কাকে। হুম, পজেসিভ প্রোনাউন দেখেন, কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে পজেসিভ অ্যাডজেক্টিভ মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইটস এর পরে যে নাউন গুলা থাকে তার পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয় সেগুলাই হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন রিপ্লেসেস দ্য নাউন অফ দ্য পজেসিভ অ্যাডজেক্টিভ মাই, ইয়োর, হার, হিজ and their. The possessive pronouns are mine, ours, yours, hers, his, its, and theirs. The pronoun who also has a possessive form whose means it is my dog, not his. Have you brought your jacket? My book has stolen by someone. Can I see yours? আমার জ্যাকেটটা হারিয়ে গেছে, আমি কি তোমারটা দেখতে পারি? অর্থাৎ এখানে মালিকানা বোঝালে সেটা পজেসিভ প্রোনাউন। এই যে বলছে হ্যাভ ইউ ব্রট, সরি, মাই বুক হ্যাজ স্টোলেন বাই সামন, আমার বইটা, এই যে মাই বুক, বইটা কার মালিকানায় রয়েছে? বইয়ের মালিক কে? আমি না। এই মাইটা হচ্ছে এখানে মাই বুক, আমার বই, হিজ ডগ, তার কুকুর, আওয়ার পন্ড, আমাদের পুকুর, আমাদের কুকুর, আমাদের পুকুর, এইগুলো হচ্ছে এই আওয়ার, ইয়োর, ইয়োর্স, হিজ, দেয়ার্স, এইগুলা হচ্ছে পজিটিভ প্রোনাউন, মনে রাখবেন। তা এরপর একটা মাইটা যে এবার এখানে মাই তো মাইটা অবশ্যই, সাবজেক্ট হ্যাঁ, তা ওখানে সাবজেক্টিভ প্রোনাউন হতে পারে, কিন্তু এখানে অবজেক্টিভ প্রোনাউন। একটা বিষয়, আপনি যখন বাড়িতে আসবেন দেশে, আপনাকে কেউ কাকা বলে ডাকবে, কেউ মামা বলে ডাকবে, হ্যাঁ, কেউ বড় ভাই, কেউ ছোট ভাই বলবে, আপনার সন্তান আপনাকে আব্বা বলে ডাকবে, আপনি ব্যক্তি তো সেই একই, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আপনি উপাধি প্রাপ্ত হবেন। এখানে এটা পজেসিভ প্রোনাউন হয়েছে, দিস বা মাই বুক হ্যাজ স্টোলেন বাই সামন, কারো দ্বারা আমার বইটা চুরি হইয়াছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এখানে মাই বুক, আমার বই, এর মালিকানা বুঝাচ্ছে কোন শব্দ দ্বারা? বইয়ের মালিকানা বুঝাচ্ছে কার? মাই বুক, আমার বই। এই মাইটা হচ্ছে এখানে পজেসিভ প্রোনাউন। কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে পজেসিভ প্রোনাউন বলে। রিলেটিভ প্রোনাউন্স, কি বললাম? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ বলি না যে আমার ঢাকাতে 2 ঘর রিলেটিভ রয়েছে, বা আমার খুলনাতে রিলেটিভ আছে, আমি তাদের বাসায় বেড়াতে যাচ্ছি, আমরা বলি না? এই রিলেটিভ মানে হচ্ছে আত্মীয়। রিলেটিভ মানে কি হবে? তার আত্মীয়। বলেন। তার ওই যে উপরেরটা মানে মাই বুক হ্যাজ মানে ওই যে প্রেজেন্ট পারফেক্ট বলছিলেন হ্যাঁ, ওটা মানে ওই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই বললাম। আর এখানে মাইটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, এই যে মাই। হ্যাঁ হ্যাঁ, টেন্স। হ্যাজ মানে হ্যাঁ, কেন এটা এটা মাই শোনেন, মানে আমার বুঝতে পারছি। মাই বুক হ্যাজ স্টোলেন বাই সামন, আমার কলমটা, আমার বইটা চুরি হয়েছে কারো দ্বারা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠন, সেই গঠন অনুসারেই এখানে বাক্যটা গঠিত হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, হ্যাভ না, এখানে মাই বুক এটা তো একটা থার্ড পারসন, এই জন্য এখানে হ্যাজ হয়েছে। যে, ওটা হ্যাঁ, বুঝতে পেরেছেন এগুলো? ওটা হ্যাঁ, একটু মনে রাখবেন। এবার বুঝতে পেরেছেন, যাই হোক। তাহলে এইবার আসবো রিলেটিভ প্রোনাউন্স। বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে, বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য
সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয়। রিলেটিভ প্রোনাউন্স আর ইউজড টু কানেক্ট মোর ইনফরমেশন টু আ ক্লজ অর সেন্টেন্স। কি বলা হচ্ছে, একটা বাক্য দেখি। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই লিভড ফর 2 ইয়ার্স। আপনার সাথে আমি আপনার শহরে চট্টগ্রাম ঘুরতে গিয়েছি, আপনি একটা জায়গা দেখিয়ে আমাকে বলছেন, স্যার এই জায়গাতে আমি 2 বছর ছিলাম, বা এটি সেই জায়গা যেখানে আমি 2 বছর ছিলাম। এখানে দুটো ক্লজের ভিতরে দেখবেন ছেলে এবং মেয়ে যখন বিয়ে করে তখন ওই দুইটা পরিবারের ভিতরে একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে না, গড়ে ওঠে কিনা? তো এখানে এখানে রিলেটিভ প্রোনাউনে কিন্তু ঠিক তাই হয়। কি হয়? রিলেটিভ প্রোনাউনে কিন্তু সেই বিষয়টা ঘটে। দিস ইজ দ্য প্লেস, এই হয় সেই জায়গাটি। দিস ইজ দ্য প্লেস, এই হয় সেই জায়গাটি। আই লিভড ফর 2 ইয়ার্স, যেখানে আমি 2 বছর ছিলাম বা 2 বছর ধরে বাস করেছিলাম। এই দুইটা বাক্যকে সংযুক্ত করে দিয়েছে, জোড়া লাগিয়ে দিয়েছে কে বলেন তো? এই দেখেন, এই হোয়ার। কে বলেন? হোয়ার। তো এই হোয়ারটা হচ্ছে এখানে দুই পরিবারের ভিতরে, এই হোয়ারটা হচ্ছে এখানে ঘটক। অর্থাৎ দুই পরিবারের বিয়েতে ঘটকালি করে না, ঘটক চেনেন তো? অর্থাৎ এখানে এই যে দুইটা বাক্য, এই দুইটা বাক্যের ভিতরে সম্পর্ক স্থাপন করেছে, সম্পর্ক জুড়ে দিয়েছে এই হোয়ার নামক একটা শব্দ দিয়ে। আর যেহেতু এই রিলেটিভ মানে আত্মীয়বাচক, বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য অথবা দুইটা বাক্যকে সংযুক্ত করার জন্য যে প্রোনাউনগুলা ব্যবহার করা হয় তাকে রিলেটিভ প্রোনাউন বলে। দিস ইজ দ্য প্লেস, এই হয় সেই জায়গাটি। আই লিভড ফর 2 ইয়ার্স, এখানে হোয়ার দ্বারা যুক্ত করা হয়েছে। দিস ইজ দ্য প্লেস হোয়ার আই লিভড স্যার ফর 2 ইয়ার্স। বলেন। স্যার যদি হোয়ারটা যদি লাস্টে না, এই যদি লাস্টে হোয়ার, দিতাম তাহলে না, হইতো এই না। হোয়ারটা দেখেন, আমি বলেছি, এই যে আপনাকে কেবল উদাহরণ দিয়েছে, আপনি যখন বাড়িতে আসবেন, গ্রামের বাড়ি দেশে আসবেন, জি আপনাকে কেউ মামা বলছে, কেউ কাকা বলছে, কেউ বড় ভাই, কেউ ছোট ভাই। আপনি যখন বিয়ে করবেন আপনার সন্তান আপনাকে আব্বা বলে ডাকবে, তাই না? তারপর আরো অনেকের কাছে আপনি অনেক সম্পর্কে অভিহিত হবেন, কিন্তু আপনি ব্যক্তি তো সেই ইয়াসিন ব্যক্তিটা কিন্তু একজন, এখানে কিন্তু দুইজন না। তো এখানে বলা হচ্ছে, আপনি ভালো একটা প্রশ্ন করেছেন যে হোয়ারটা যদি শেষে বা প্রথমে বসতো তখন কিন্তু এটা রিলেটিভ প্রোনাউন হতো না। যেমন আমি আপনাকে হোয়ার দিয়ে যদি একটা প্রশ্ন করি, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, এটার অর্থ হচ্ছে তুমি কোথায় বাস করো বা আপনি কোথায় বাস করেন। এই যে হোয়ার দ্বারা প্রশ্ন করেছি, এই হোয়ারটা কিন্তু এখানে আর রিলেটিভ প্রোনাউন থাকবে না, হোয়ারটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। অর্থাৎ হোয়ার দ্বারা প্রশ্ন করা হলে, ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক না? তো হোয়ার দ্বারা যখন জি প্রশ্ন করা হবে, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, অর্থাৎ WH যত প্রকার শব্দ আছে এগুলো যখন কোনো বাক্যের প্রথমে বসে প্রশ্ন করবে তখন তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলবে। আর যখন দুইটা বাক্যের মাঝে বসে, দুইটা বাক্যের মাঝে বসে ওই দুইটা বাক্যের ভিতরে সম্পর্ক স্থাপন করবে তখন তাকে রিলেটিভ প্রোনাউন বলবে। আর যখন বাক্যের শুরুতে বসবে তখন তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলবে। কোনো ঝামেলা আছে? না স্যার, দেখেন, বুঝতে খুব পারছি আর কি। ক্লিয়ার ভাবে বুঝাচ্ছি, হ্যাঁ। আর এই ক্লাস রেকর্ডটা আর এই শীটটা আপনি আরেকবার একটু দেখবেন, দেখবেন আপনার এই পড়াটা আর কখনো ভুলবেন না, এটা সারা জীবন আপনার মনে থাকবে। এরপর দেখেন, এরপর আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলো একটু পড়ে ফেলেন তো। রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট এবং অবজেক্ট। রিফ্লেক্সিভ প্রোনাউন হ্যাঁ, রিফ্লেক্সিভ সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট এবং সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো সাবজেক্টকে অবজেক্ট হিসেবে রিফ্লেক্স করে। এবার পড়েন, when the subject itself, When when the subject is itself,
itself. Comes Which again. itself comes again as an object. Reflexive pronouns are used they and with self, self, himself, myself, herself, themselves, is are the examples এক্সাম্পল of দেখেন, reflective. অর্থাৎ এখানে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউনের এর বাংলা অর্থ হচ্ছে আত্মবাচক সর্বনাম। বাংলাটা কি হবে? আত্মবাচক সর্বনাম। আত্মবাচক কেমন? হ্যাঁ, যেমন আমি নিজে নিজে একটা ছবি আঁকলাম, কেউ আমাকে হেল্প করেনি, ওই ছবিটা আমি নিজে নিজে এঁকেছি না, ওই যে নিজে নিজে, ওইটা মাই সেলফ। এখানে ইংলিশে সেলফ যুক্ত শব্দ যত রয়েছে, যেসব শব্দের শেষে SELF, সেলফ বা সেলফস, SELVES, সেলফ বা সেলফস থাকবে, তখন ওইগুলাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলবে। যেসব বাংলা শব্দের শেষে আত্মবাচক কথাটা থাকবে, আমি নিজে নিজে, সে নিজে নিজে, তারা নিজেরা নিজেরা, করিম নিজে নিজে, এই যে নিজে নিজে সেলফ যুক্ত শব্দ, এইগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে, একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সাবজেক্টকেই অবজেক্ট হিসেবে রিফ্লেক্ট করে। এই যে দেখেন, রিফ্লেক্ট করে, রিফ্লেক্ট মানে প্রতিফলিত করে। রিফ্লেক্টিভ প্রোনাউনে সাবজেক্টকে ওই অবজেক্ট কিন্তু রিফ্লেক্ট করে। যেমন আই মাইসেলফ, এই যে এক্সাম্পলটা দেখেন, হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে নিজে মেরে ফেলেছিল। সে নিজেকে, তাহলে এখানে সাবজেক্ট কি? হি। আর সে কাকে মেরে ফেলেছিল? সে নিজেকে নিজে মেরে ফেলেছিল। এখানে অবজেক্ট কি? হিমসেলফ। সাবজেক্ট কি? হি। আর অবজেক্ট কি? হিমসেলফ। এই জন্য বলা হচ্ছে এই হি ও যে, হিমসেলফ ও সে, সেই জন্য এখানে বলা হয়েছে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো সাবজেক্টকেই অবজেক্ট হিসাবে রিফ্লেক্ট করে। অর্থাৎ সে নিজেকে নিজে মেরে ফেলেছিল, এখানে সে ও যে আর এই হিমসেলফ সেই একই কথা। দে হার্ট দেমসেলফ, অর্থাৎ তারা নিজেরা নিজেরা মারামারি করেছিল, তারা নিজেরা নিজেদেরকে আঘাত করেছিল। হার্ট মানে হচ্ছে আঘাত করা। দে হার্ট দেমসেলভস, তারা নিজেরা নিজেদেরকে আঘাত করেছিল। when they tripped on these stairs, I told myself not to waste the valuable time. I told myself, আমি নিজেকে নিজে বলেছিলাম। মনে করেন নিজের সঙ্গে নিজে কথা বলা যায় না, তাই আপনি বলছেন যে স্যার, আমি কালকে আমার নিজেকে নিজে বুঝালাম যে I told myself not to waste the valuable time. মূল্যবান সময় নষ্ট করা যাবে না। অর্থাৎ মনে রাখবেন, সেলফ যুক্ত যত শব্দ, হিমসেলফ, মাইসেলফ, হারসেলফ, দেমসেলফ, এগুলা হচ্ছে সব রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলা কোন প্রকারের প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন, মনে রাখবেন। আরেকটা রয়েছে এমফ্যাটিক বা ইন্টেন্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো বাক্যেও শেষে অবজেক্ট হিসেবে বসে, তবে কখনো কখনো বাক্যের রিফ্লেক্সিভ অবজেক্ট সাবজেক্টের পরে বসে বাক্যের অর্থকে আরো বেশি জোর প্রয়োগ করে। ইন্টেন্সিভ মানে হচ্ছে তীব্র, আর এমফ্যাথিক মানে হচ্ছে জোর প্রয়োগ করা। যেমন আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক। দেখেন, যে কথাটায় বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন বাক্যে শেষে অবজেক্ট হিসাবে বসে, তবে কখনো কখনো বাক্যের রিফ্লেক্সিভ অবজেক্ট বা সাবজেক্টের পরে বসে। এখানে মাইসেলফ শব্দটা কোন জায়গায় বসেছে একটু দেখবেন প্লিজ। আই মাইসেলফ, সাবজেক্টের পরেই কিন্তু মাইসেলফ বসেছে। সাবজেক্ট হচ্ছে আই, আই এর পরেই মাইসেলফ বসেছে, বসে এই বাক্যটাকে আরো বেশি জোরালো করেছে। আই মাইসেলফ কমপ্লিটেড দ্য টাস্ক, এটার বাংলা অর্থ কি? আমি নিজেই কাজটা সম্পন্ন করেছিলাম, আমি নিজেই কাজটা সম্পন্ন করেছিলাম। সে নিজে নিজেই চিঠিটা লিখেছিল। দে দেমসেলফ অ্যাটেন্ডেড দ্য সেরিমনি, তারা নিজেরাই এই অনুষ্ঠানটিতে
যোগদান করেছিল। এই যে দেম সেলফ, হিম সেলফ, মাই সেলফ, এই শব্দগুলাই হচ্ছে ইন্টেন্সিভ বা ইমপ্যাথিক প্রোনাউন, মনে রাখবেন। এরপর রয়েছে ইনডেফিনিট প্রোনাউন। অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বিষয় বা বস্তুকে বোঝাতে ইনডেফিনিট প্রোনাউন ব্যবহৃত হয়। সাধারণত যেসব শব্দগুলো হয়ে থাকে এভরিবডি, সামবডি, নোবডি, নান, সামন, সামথিং, নো ওয়ান, নাথিং, সামথিং, এনিথিং, এভরিথিং, সামন, এগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট কথাটার অর্থ হচ্ছে অনির্দিষ্ট। ইনডেফিনিট কথার অর্থ কি বলেন তো? অনির্দিষ্ট। এই যদি বলা হয় এই যে বাক্যটা দেখেন, নান ক্যান বিলিভ ইউ, কেহই তোমাকে বিশ্বাস করে না। এখানে কেহই বলতে কি, পৃথিবীতে কোনো ব্যক্তির নাম এখানে উল্লেখ করা হয়নি, শুধু বলেছি কেহই তোমাকে বিশ্বাস করে না। নান ক্যান বিলিভ ইউ, নান ক্যান বিলিভ ইউ। এনিথিং ইজ ইম্পসিবল, অর্থাৎ এনিথিং ইজ, যে কোনো কিছুই অসম্ভব, কোনো কিছু। নাথিং, কোনো কিছুই না। সামবডি, নোবডি, কেহই না। এনিবডি, যে কেউ। অর্থাৎ যে কথাগুলো বললে অনির্দিষ্ট করে কোনো কিছু বুঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। এভরিবডি অর্নস টু বি হ্যাপি ইন লাইফ, প্রত্যেকে, এভরিবডি অর্নস টু বি হ্যাপি ইন লাইফ, প্রত্যেকে জীবনে সুখী হতে চায়। প্রত্যেকে সে কারা কারা? কোনো ব্যক্তির নাম কি আমি বলেছি? বলিনি। অর্থাৎ প্রত্যেকে সুখী হতে চায়, এইটা বোঝালে কি বুঝতে হবে? অর্থাৎ এখানে অনির্দিষ্ট করে কাউকে বুঝাচ্ছে, অনির্দিষ্ট করে কাউকে বুঝাচ্ছে। আরেকটা রয়েছে দেখেন, রিসিপ্রোক্যাল প্রোনাউন। রিসিপ্রোক্যাল প্রোনাউনটা কেমন? পারস্পরিক সম্পর্ক বোঝাতে, পারস্পরিক অর্থাৎ পরস্পরের ভিতরে সম্পর্ক বুঝাবে, পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার এবং অন অ্যানাদার। মনে রাখবেন রিসিপ্রোক্যাল প্রোনাউন মাত্র দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ইচ আদার অ্যান্ড অন অ্যানাদার। এই পৃথিবীতে দুইটা মাত্র রিসিপ্রোক্যাল প্রোনাউন রয়েছে, ইচ আদার, অন অ্যানাদার। তামিম অ্যান্ড রুমি লাভ ইচ আদার। তামিম এবং রুমি ছেলে, একটা ছেলে একটা মেয়ে, এরা একে অন্যকে ভালোবাসে, তাই বলছে তামিম অ্যান্ড রুমি লাভ ইচ আদার। আরেকটা রয়েছে রুমি, সুমি অ্যান্ড নীলা। রুমি, সুমি অ্যান্ড নীলা লাইক অন অ্যানাদার। দুইয়ের মধ্যে বোঝালে, দুইয়ের মধ্যে বোঝালে ইচ আদার, এবং অনেকের মধ্যে বোঝালে অন অ্যানাদার হবে। কি হবে বলেন? অন অ্যানাদার। তো এইটা যখন বুঝাবে তখন সেই প্রোনাউন গুলাকে কি প্রোনাউন বলে? রিসিপ্রোক্যাল। দেখেন রিসিপ্রোক্যাল অর্থাৎ পারস্পরিক সম্বন্ধবাচক সর্বনাম। রিসিপ্রোক্যাল প্রোনাউন এর অর্থ হচ্ছে পারস্পরিক সম্পর্কবাচক সম্বন্ধবাচক সর্বনাম। তামিম অ্যান্ড রুমি লাভ ইচ আদার ভেরি মাচ। রুমি, সুমি অ্যান্ড নীলা লাইক ওয়ান অ্যানাদার। দেখছেন এই যে বাক্যগুলা না, এই বাক্যগুলো কিন্তু রিসিপ্রোক্যাল প্রোনাউন। কোনগুলা? এই ইচ আদার, ওয়ান অ্যানাদার। আরেকটা রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আমরা অনেক সময় বলি না যে এই খাবারগুলো প্রত্যেকের ভিতরে ডিস্ট্রিবিউট করে দিন, ভাগ করে দিন। এই যে ভাগ করে দেওয়া, বিভাজন করা, একই জাতীয় একাধিক ব্যক্তি, হ্যাঁ ওই উপরটাই মানে আমার এই যে উপরটা কই জানে ইস ইস আদার মানে এইটা মানে দুইজনকে মানে হ্যাঁ ইচ আদার হবে, দুইজনকে বসবে। মিল করে বলা। হ্যাঁ ইচ আদার বসবে হচ্ছে যখন দুইয়ের ভিতরে যদি বলা হয় এই দুইটা আম তোমার কাছে দিচ্ছি, তুমি এই দুইটা আম ওই ছেলেদের ভিতরে ভাগ করে দাও। দুইটা ছেলে দাঁড়িয়ে আছে আপনার সামনে, তখন একজনের হাতে আরেকটা আম দিয়েছেন, আরেকজনের হাতে আরেকটা আম দিয়েছেন। এই দুইজনের ভিতরে যদি কখনো কোনো কিছু ভাগ করে দেওয়া বুঝায় তখন ইচ আদার বল। যেমন আমরা দুইজন দুইজনের সঙ্গে কোলাকুলি করি, করি না? এই যে কোলাকুলি করা, আলিঙ্গন করা, এ তো দুইজন ব্যক্তির ভিতরে হয়। কোলাকুলি কখনো তিনজনের সঙ্গে করা যায়? যায় না। তো দুইয়ের মধ্যে বুঝালে ইচ আদার, দুইয়ের মধ্যে বুঝালে ইচ আদার, আর অনেকের মধ্যে বুঝালে অন অ্যানাদার, অন অ্যানাদার। ঈদগাহের মাঠে, অন অ্যানাদার ঈদগাহের মাঠে অনেক মানে অনেকগুলো। যেমন ঈদগাহের মাঠে অনেক লোক হাজির হয়েছিল,
একজন আরেকজনের সাথে কোলাকুলি করতে লাগলো, এই যে অনেকজনের ভিতরে একজন আরেকজনের সাথে। রুমি, সুমি অ্যান্ড নীলা, রুমি, সুমি অ্যান্ড নীলা লাইক ওয়ান অ্যানাদার, তিন বান্ধবী, এরা একে অন্যকে খুব ভালোবাসে। অর্থাৎ নীলা সুমিকে ভালোবাসে, সুমি রুমিকে ভালোবাসে, আবার রুমি নীলাকে ভালোবাসে। তিন বান্ধবীর ভিতরে ভালোবাসা কেউ কারো চেয়ে কম না। একের অধিক হলে ওয়ান অ্যানাদার, আর দুইজনের ভিতরে কোনো ভালোবাসাবাসি, কোনো ভাগ করে দেওয়া দেবী কোনো কিছু হলে তখন ইচ আদার বসে, আর অনেকের মধ্যে বোঝালে অন অ্যানাদার বসে। এবার আসবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একই জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে নির্দেশ করতে আইদার, নাইদার অথবা ইদার, নিদার অ্যান্ড ইস, এভরি, এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো ইস, আইদার, নাইদার, ইস, আইদার, নাইদার, এভরি, এগুলা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ইস, আইদার, নাইদার, এভরি। আইদার অফ দ্য টু ম্যান হ্যাজ গন দেয়ার, বলছে কি দুইজন ব্যক্তিকে আমি রাস্তায় দেখে এসেছিলাম, ওই দুইজনের যে কোনো একজন সেখানে গিয়েছে, দুইজনের যে কোনো একজন সেখানে গিয়েছে। আইদার অফ দ্য টু বয়েজ, দুইয়ের মধ্যে বুঝালে আইদার অর। দেখেন নিদার বা নাইদার অফ দ্য টু, নিদার অফ দ্য বুক হ্যাজ ফ্যাসিনেটিং, অর্থাৎ এই বইয়ের ভিতরে নাইদার অফ দ্য বুক হ্যাজ ফ্যাসিনেটিং, দুইটি বইয়ের ভিতরে বা বইগুলার ভিতরে কোনোটি মনোমুগ্ধকর নয়, মুগ্ধকর নয়। ইচ অফ দ্য মেম্বার, প্রত্যেক মেম্বার অর্থাৎ সদস্য, হ্যাজ বিন সিলেক্টেড ফর নেক্সট লেভেল, একটা খেলার আয়োজন করেছিলাম, এই খেলার ইচ অফ দ্য মেম্বার, প্রত্যেক মেম্বার, প্রত্যেক সদস্য পরবর্তী ধাপে যাওয়ার জন্য হ্যাজ বিন সিলেক্টেড, তাদেরকে মানে সিলেক্টেড করা হয়েছে, মনোনীত করা হয়েছে। অর্থাৎ ডিস্ট্রিবিউট মানে এখানে ভাগ করে দিয়ে বুঝাবে। আইদার অফ দ্য টু ম্যান হ্যাজ গন দেয়ার, দুইজন মানুষের যে কোনো একজন সেখানে গিয়েছে, একটু ভাগ করে দিল, ডিস্ট্রিবিউট করে দিল, বিভাজন করে দিল। তো আমরা আজকে এই 10 প্রকার প্রোনাউনের সন্ধান পেয়েছি। এই 10 প্রকার প্রোনাউন আপনি বাসায় বসে এক্ষুনি যদি সময় পান আবার একটু দেখবেন প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার, কি কি, এগুলো দেখলে আমরা কিন্তু খুব পরিমাণে কথা বলতে পারবো। প্রোনাউনটা না শিখলে কখনো প্রশ্ন করা যায় না, কথা বলা যায় না। প্রোনাউন প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখেন আমরা একটু আগে একটা ইন্টারোগেটিভ আর একটা রিলেটিভ প্রোনাউন পড়েছিলাম না? তো ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, কিভাবে প্রশ্ন করতে হয়। এখানে হু, হুইজ, হোয়েন, হট, হাউ, হোয়ার একটা ছিল, হোয়ার। হোয়ার মানে কি? হোয়ার মানে হচ্ছে কোথায়। হোয়ার মানে কি হবে? কোথায়। কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে, দেখেন স্ট্রাকচার গুলো কত সুন্দর। কোথায় যেতে হবে, হোয়ার টু গো। কোথায় দেখতে হবে, হোয়ার টু সি। প্রত্যেকটা জায়গায় হোয়ার ব্যবহার করবেন, প্রত্যেকটা জায়গায় হোয়ারের পরে টু ব্যবহার করবেন, তারপরে শুধু ভার্ব। কোথায় যেতে হবে, হোয়ার টু গো। কোথায় দেখতে হবে, হোয়ার টু সি। কোথায় থামতে হবে, হোয়ার টু স্টপ। কোথায় পড়তে হবে, হোয়ার টু রিড। কি করতে হবে তাহলে, হোয়ার টু রিড। দেখেন এই যে একটা স্ট্রাকচার দেখালাম হোয়ার দিয়ে, কি দিয়ে দেখালাম বলেন, হোয়ার দিয়ে। এরপরে আমরা দেখব হাউ দিয়ে। যখন আমরা দাম জিজ্ঞাসা করব, হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস, এটার দাম কত। হাউ মাচ ইজ দ্যাট, দোকানে গিয়ে আপনি দোকানদারকে আঙুল দিয়ে একটা পণ্য, একটা জিনিস কিনবেন, আঙুল দিয়ে আপনি তার সেলফে বলছেন যে ভাই, শপকিপার ভাই, ওই জিনিসটার দাম কত। কিভাবে বলবেন, হাউ মাচ ইজ দিস, এটার দাম কত। হাউ মাচ ইজ দ্যাট, ওটার দাম কত। এগুলার দাম কত, হাউ মাচ আর দিস, ওগুলোর দাম কত, হাউ মাচ আর দোজ। দেখছেন আমরা কিন্তু কথা বলা, প্রশ্ন করা শিখতে হবে। উত্তর দেওয়া সহজ কিন্তু প্রশ্ন করা কঠিন। আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস ক্যান নট মেক এনি কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেন করতে পারি না। আমরা অনেকে উত্তর জানি, যদি বলা হয় আপনি কোথায় বাস করেন, এর উত্তর কি, আমি খুলনায় বাস করি। এর ট্রান্সলেশন কি, আই লিভ ইন খুলনা। এটা আমরা অনেকেই পারি, কিন্তু তুমি কোথায় বসবাস করো, তুমি কোথায় বসবাস করো, এই প্রশ্নটা আমরা অনেকে জানি না।
হোয়ার ডু ইউ লিভ, এখানে ডু আসলো কেন, হোয়ার আসলো কেন, লিভ আসলো কেন, এগুলো আমাদেরকে জানতে হবে। এখানে হোয়ার আসলো কেন, হোয়ার হচ্ছে একটা প্রশ্নবোধক শব্দ এবং হোয়ার মানে কোথায়, তুমি কোথায় বাস করো, তাহলে প্রথমে হোয়ার আসলো। এই বাক্যটা কোন টেন্স বলেন তো, তুমি কোথায় বাস করো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরকম সুবিধা নাই। তো প্রেজেন্ট ইনডেফিনাইটে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ আসে। কি আসে বলেন, এটা গ্রামারের নিয়ম। হোয়ার ডু ইউ লিভ, এটা আমি একটু লিখে দেই দেখেন, প্রেজেন্ট। তারপর আরো একটু বলি, এই যে হাউ মাচ আর দিজ, এগুলোর দাম কত, হাউ মাচ আর দোজ, ওগুলোর দাম কত, টমেটো কত করে, হোয়াট অ্যাবাউট টমেটো, টমেটো কেজি কত করে। আপনি বাজারে গিয়েছেন আজকে, একটু পরে টমেটো কিনবেন, তো দোকানদার কিন্তু বাংলা বোঝে না, উর্দু আরবি বোঝে না, সে ইংলিশ বোঝে। তাকে আপনি টমেটো কেনার জন্য দাম জিজ্ঞাসা করছেন যে ভাই টমেটো কেজি কত করে, কিভাবে বলবেন, ডিয়ার ব্রাদার, ডিয়ার ব্রাদার, হোয়াট অ্যাবাউট টমেটো পার কেজি, হোয়াট অ্যাবাউট টমেটো পার কেজি। দেখছেন? তাহলে এইভাবে আমরা প্রত্যেকদিন এই ডাব্লিউএইচ কিন্তু চর্চা করব, প্রশ্ন করতে হবে। তো এখানে বলেছিলাম হোয়ার, WHERE, হোয়ার ডু ইউ লিভ, LIVE, হোয়ার ডু ইউ লিভ, এটার অর্থ হচ্ছে তুমি কোথায় বাস করো। তো এখানে আমাকে প্রথমে হোয়ার আনতে হয়েছে, এরপরে একটা ডু নিয়ে আসলাম। ডু কেন আনলাম? কারণ এই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে, মনে রাখবেন প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে বাক্যটাকে প্রশ্ন, যেমন আই ইট রাইস, বলেন তো এটার প্রশ্নবোধক বাক্য কি হবে ইংরেজিতে? আই ইট রাইস। জি স্যার, বুঝলাম না মানে কি বলছিলেন। হ্যাঁ, বলছি যে আমি আই ভাত খাই, আমি ভাত খাই, এটার নেগেটিভ কি হবে? আমি ভাত খাই না। তাহলে আই ইট রাইস, ও আই আই ডু নট ইট রাইস। অনেকে জি বলে কি, আই অনেক, ডু নট ইট। হ্যাঁ অনেকে বলে আই নট ইট রাইস, কিন্তু মূল ভার্বের সঙ্গে কখনো নট বসানো যায় না। আর এই বাক্যটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই বাক্যটাকে নেগেটিভ করতে গেলে ডু নট অথবা ডাজ নট আনতে হবে, ডু নট অথবা ডাজ নট আনতে হবে। যেমন হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তাহলে কি হবে, এখানে হোয়ার হচ্ছে ইন্টারোগেটিভ একটা প্রোনাউন, আর এই বাক্যটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এই জন্য এখানে একটা ডু নিয়ে আসলাম। আর এরপরে অবজেক্ট কি, ইউ, আর ভার্ব বসেছে লিভ। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, তুমি কোথায় খাও, হোয়ার ডু ইউ ইট, তুমি কোথায় যাও, হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাবে, হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার ডিড ইউ গো। দেখেছেন, শুধু টেন্স পরিবর্তন করে দিতে হবে। স্যার হুম, এটা মানে প্রশ্নটা হয়েছে যে প্রেজেন্ট ইনডিফিনাইট অনুসারে, মানে এই কারণে ডু বসছে। ইয়েস, ডু এখন বসছে। যদি প্রশ্ন করি, বলেন। জি মানে প্রশ্ন করি যদি প্রেজেন্ট ইনডিফিনাইট অনুসারে, তাইলে ওই জায়গায় ডু হবে, হুম মানে হোয়ার এর পর। হুম হুম হুম, হোয়াট এর পরে যদি ইনডিফিনাইট হয় তাহলে ডু হবে। অবশ্যই ডু হবে। অর্থাৎ এখানে যদি পাস্ট টেন্সে হতো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, বর্তমানে বাস করো। যদি বলতাম তুমি কোথায় বাস করতে, পাস্ট টেন্স হতো, তখন হোয়ার ডিড ইউ লিভ, হোয়ার ডিড ইউ লিভ। ও আর এটা হোয়ার যদি, আর এটা যদি ফিউচারে হতো, তুমি কোথায় বাস করবে, হোয়ার উইল ইউ লিভ, কি হবে বলেন? হোয়ার উইল ইউ লিভ, হোয়ার ইউ লিভ। হোয়ার উইল ইউ লিভ, তুমি কোথায় বাস করবে। এটা হচ্ছে মূলত এই টেন্সের একটা বিষয়। তো দেখেন, আজকে আর টেন্স করাবো না, সময় নাই। পরবর্তী দিন আবার আমরা টেন্সের, এই যে যেমন সেই দিন পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, এই যেখানে করিয়েছিলাম, ঘন্টা পড়ার পূর্বেই ছাত্র ছাত্রীরা ক্লাস ত্যাগ করেছিল, আমি খাওয়ার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছিল। এই টেন্সটা আগামী দিন করাবো, এবং সঙ্গে সঙ্গে আপনাকে এই ডাব্লিউএইচ কিভাবে প্রশ্ন করতে হয় এটাও কিন্তু একটু দেখাবো। প্রশ্ন করা শিখতে হবে। আর এই প্রশ্ন করা শেখার সঙ্গে সঙ্গে আমরা প্রেজেন্টেশনে যেভাবে কথা বলছি, এভাবে আমাদের কথা বলতে হবে। এই দেখেন, প্রেজেন্টেশন আজকের সময় ছিল না, এই জন্য হাউ ক্যান ইউ স্টার্ট গুড, হাউ ক্যান ইউ স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স। হ্যাঁ, এটা একটু পড়ে ফেলবেন, এটা আমি এখন দিয়ে রাখছি। কথা বলতে গেলে শুরুতে এভাবেই শুরু করতে হয়। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ ইয়াসিন শেখ ইন ফ্রন্ট অফ ইউ, আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার। তার নাম জানলে বলবেন।
for giving me such a chance to say a few words in front of you on selected topics. Today's topics is load shedding অথবা ডিজিটাল বাংলাদেশ, নিউজপেপার, যে বিষয়গুলো থাকবে ওই বিষয়গুলোর উপরে আপনি 2-4টা বাক্য বলবেন। এবার শেষ নামানোর সময় কিভাবে বলবেন? Thanks all from my side for the time being. Thank you so much for listening my speech with patience. Hope the conversation will help us for our future life. We will meet with another same interesting topic again. Stay well. Till then, Allah Hafiz. Assalamu alaikum. একেবারে সংক্ষেপে যদি শেষ করতে চান, that's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. Thank you. আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। এইভাবে আপনি শেষ নামাতে পারবেন। বলেন। স্যার